ওকে, আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। তো আমাদের যে ক্লাস সেটা হচ্ছে সিএসসি 2106। এখানে আমাদের যে ক্লাসটা হবে সেটা তিনটে টপিকস এর উপর আমরা মেইনলি ফোকাস করব। আমাদের সাবজেক্টের নাম হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা, কমপ্লেক্স ভেরিয়েবল এন্ড ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। তো আমরা দেখেই বুঝতে পারতেছি এখানে ম্যাথমেটিক্স এর তিনটা টপিকস নিয়ে আমরা মেইনলি আলোচনা করব। এই তিনটাই আলাদা আলাদা সাবজেক্ট এবং প্রত্যেকটা আমরা যারা ম্যাথমেটিক্সে পড়েছি তারা এগুলোকে আলাদা আলাদা কোর্স হিসেবেই পড়েছি। ইভেন এদের পার্ট 1 পার্ট 2 ছিল। কিন্তু তোমরা যেহেতু ম্যাথমেটিক্সে পড়তেছো না, তোমরা যেহেতু ইঞ্জিনিয়ারিং ফিল্ডে পড়তেছো, তবুও তোমাদের ম্যাথমেটিক্স এর গুরুত্বটা এখানে রয়েছে, কারণ ম্যাথমেটিক্স ইজ দ্য মাদার অফ সায়েন্স। তো যেহেতু ম্যাথমেটিক্স আমাদের দরকার, তোমাদেরও দরকার, সব সময় দরকার হবে, কারণ ক্যালকুলেটর ছাড়া তো আর অনলাইনেই পাওয়া যায় না। করা হয় সেটা ম্যাথমেটিক্স করা হয়। তো আমরা এখানে তিনটা টপিকস নিয়ে আলোচনা করব মেইনলি: লিনিয়ার অ্যালজেব্রা, কমপ্লেক্স ভেরিয়েবল এন্ড ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তো আমরা মিড টার্ম পর্যন্ত প্রথম যেটা আছে লিনিয়ার অ্যালজেব্রা, এই টপিকসটা নিয়ে। লিনিয়ার অ্যালজেব্রা 9টা লেসন আছে আমার, ওই 9টা লেসন আমরা মিড টার্মের মধ্যে শেষ করব। আর 10 নাম্বার লেসন থেকে কমপ্লেক্স ভেরিয়েবলটা শুরু হয়েছে। তো যেহেতু আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি, যদি ফেব্রুয়ারি মাসে ক্লাস ওপেন হয়ে যায় বা ইউনিভার্সিটি যদি ওপেন হয়, তাহলে তো অবশ্যই আমাদের পরীক্ষা হবে। মিড টার্ম যেটা হবে, মিড টার্ম যেহেতু ফেব্রুয়ারির মাঝামাঝি বা শেষের দিকেই হবে, তো তখন কিন্তু আমাদের যদি ইউনিভার্সিটি ফেব্রুয়ারি মাসে খুলে তাহলে হয়তো বা রিটেন পরীক্ষা হবে, আর যদি না খুলে তাহলে তো অবশ্যই আমাদের মানে অনলাইনে এক্সাম হবে। আর আমি অনলাইনে এক্সাম যেটা নিই সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট আকারে নিই। প্রত্যেক ক্লাস শেষে বা প্রত্যেক 2টা ক্লাস শেষে আমি একটা যেগুলো পড়ালাম সেটা টপিকস এর উপর অ্যাসাইনমেন্ট দিব। সেটাই হবে তোমাদের 10 মার্কস বা 8 মার্কস, এভাবে করে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। যেহেতু তোমরা ডে ব্যাচ, তোমাদের উপর একটু বেশি প্রেসার বা অ্যাসাইনমেন্ট দেওয়ার চেষ্টা করতে হবে। যেহেতু ইউনি ব্যাচে যারা থাকে তারা হয়তো বা ডিপ্লোমা করে, তোমরা যেহেতু রেগুলার কোর্স, তো তোমাদের জিনিসটা বুঝে শুনে তারপর সামনে আগানোটাই বেটার হবে। তো সেই হিসেবে আমি অ্যাসাইনমেন্ট তোমাদের দিব, এবং অ্যাসাইনমেন্টের মার্কিং জেনারেলি 8 অথবা 10, এই দুইটা ডিফি করব। যদি 4টা অ্যাসাইনমেন্ট দেওয়া হয় তাহলে আমাদের তাহলে 4টা দিলে 8 মার্ক করে, আর 3টা দিলে 10 মার্কস করে অ্যাসাইনমেন্ট থাকবে। এখানে কিন্তু বলে দেওয়া আছে যে আমাদের মার্ক যেটা বন্টন আছে, মিড টার্ম এক্সামিনেশনে আমাদের 30 মার্কস, অ্যাসাইনমেন্ট এন্ড ক্লাস পারফরমেন্সে 10 মার্কস, অ্যাটেন্ডেন্সে 10 মার্কস, আর ফাইনাল এক্সামে 50 মার্কস, মোট 100 মার্কস। তো মিড টার্ম এক্সামিনেশনে আমাদের 30 মার্কস রয়েছে। তো 30 মার্কসের মধ্যে আমরা যদি ইউনিভার্সিটি না খুলে মিড টার্মের আগে, তাহলে আমরা অ্যাসাইনমেন্টে নিব। সেখানে 3টা অ্যাসাইনমেন্ট হতে পারে অথবা 4টা অ্যাসাইনমেন্টও হতে পারে, এটা আমাদের পারফরমেন্সের উপর ডিপেন্ড করবে। বাকি অ্যাসাইনমেন্ট প্লাস ক্লাস পারফরমেন্স যেটা আছে, এটা যদি মিড টার্মের আগে না খুলে তাহলে এই 10 মার্কস আমি নিব ভাইবা আকারে। যে তোমাদের যখন মিড টার্মের ডেট দিবে তখন আমি একটা ভাইবার ডেট দিব, ওই ডেটে ভাইবা থাকবে, সবাইকে প্রেজেন্ট দিতে হবে বা কিছু কোশ্চেন করা হবে, যে সে সম্পর্কে আমি ধারণা দিয়ে দিব। তো সেখানে 10 মার্কসের ভাইবা হবে। অ্যাটেন্ডেন্সের কথা বলেছি যে অ্যাটেন্ডেন্সে যারা ক্লাসে প্রেজেন্ট থাকবে না তাদের সেই অনুযায়ী মার্কিং করা হবে। অ্যাটেন্ডেন্সে 10 মার্কস আছে, সেটা শুধু মিড টার্ম না, ফাইনাল সহ। তো আলটিমেটলি এই 10 মার্কস তোমাদের ফাইনালের সাথে কাউন্ট হবে। আর ফাইনাল এক্সামিনেশন 50 মার্কস। যেহেতু আশা করতেছি ফাইনাল এক্সামিনেশন অবশ্যই আমরা আশা করতেছি অ্যাটলিস্ট যে ইউনিভার্সিটি খোলার পরে নেওয়া হবে, তো ওটা নিয়ে আমরা এখন না আলোচনা করলাম, আমরা মিড টার্ম নিয়ে আলোচনা করি। যেহেতু এরকম একটা অবস্থা আছে যে মিড টার্ম খুলতেও পারে ইউনিভার্সিটি অথবা নাও খুলতে পারে। যদি ফেব্রুয়ারি মাসের ফার্স্ট দিকে না খুলে, তো তাহলে তো তোমাদের মিড টার্ম এক্সামটা অনলাইনেই নিতে হবে, কারণ 15 দিন চলে গেলেই ফেব্রুয়ারি 15 তারিখ থেকে সম্ভবত মিড টার্ম হতে পারে বা এর একটু পরে থেকে। তো সেই হিসাবে মিড টার্মের জন্য যে 30 মার্কস আছে, তো আমরা অ্যাসাইনমেন্ট আকারে শুরু করব। যদি দেখা যায় কোনো কারণে মিড টার্ম পরীক্ষা হচ্ছে অফিসিয়ালি, যদি ইউনিভার্সিটি খুলে তারপরে, তাহলে হয়তো বা আমরা যে অ্যাসাইনমেন্ট যেগুলো নিব সেই অ্যাসাইনমেন্ট তো মার্কিং করাই হচ্ছে, সেই অনুযায়ী আমি তোমাদের পরীক্ষা 30 মার্কস থাকলে যদি 10 মার্কস বা 20 মার্কস অ্যাসাইনমেন্টে নিয়ে যাই বা নেওয়া হয়ে যায়, তাহলে ওই 10 মার্কস 20 মার্কসে যে কোশ্চেন দেওয়া হয়েছে সেই কোশ্চেনটাই আমি রিপিট করে মানে তোমাদের মিড টার্ম এক্সামে ওটা দিব। তো যারা যেভাবে মার্কিং পেয়েছে সেভাবেই আমি মার্কিং ওখানে করে নিব, অ্যাডজাস্টমেন্ট করে নেওয়া হবে। বাট যদি না খুলে তাহলে টোটালটাই অ্যাসাইনমেন্ট আকারে যাবে। তো এই বিষয়ে যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে যে মার্ক বন্টন বা
আরো কিছু কোর্স সম্পর্কে জানতে চাইলে তো সেটা সম্পর্কে বলতে পারো এখন তোমরা। স্যার, প্রত্যেকটা ক্লাসের শেষে আমাদের লেকচার শিট গুলো দেওয়া হবে নাকি আমাদের তোমাদের লেকচার শিট পুরোটাই এখানে দেওয়া আছে, খেয়াল করে দেখো, আমি দেখাচ্ছি এখানে। আগে দিয়ে দিয়েছেন সবগুলো স্যার? হ্যাঁ হ্যাঁ, এখানে তোমাদের লেকচার আমি যেগুলো নিব এখানে দেওয়াই আছে। ক্লাস লেকচার আপ টু মিড টার্ম, এই যে এটা আছে, এটা তোমাদের মিড টার্ম পর্যন্ত যেখানে লেকচার গুলো আছে, আমি আজকেই শুরু করবো এখান থেকে। আর এরপরে লেকচার আপ টু ফাইনাল পর্যন্ত দেওয়া আছে এখানে। আর প্রথমে আউটলাইন সম্পর্কে এখন একটু আলোচনা করতেছি। সো লেকচার দেওয়া আছে, সমস্যা নাই। অ্যাসাইনমেন্ট যেটা দেওয়া হবে সেটা গুগল ক্লাসরুমে অ্যাসাইন করা হবে এবং তার জন্য নির্দিষ্ট ডেট থাকবে, এর মধ্যে সবাইকে সাবমিট করতে হবে। 10 দিন বা 7 দিন এরকম এক একটা অ্যাসাইনমেন্টের জন্য ডেট দেওয়া হবে। এর ভিতরে যারা জমা দিবে তাদের মার্কিংটা সেভাবে করা হবে। স্যার, আমাদের যে ক্লাসের রেকর্ডিংটা হচ্ছে সেটা কি আমরা গুগল ক্লাসরুমে পাবো? না, আমি এটা ইউটিউবে আপলোড করে তোমাদের মানে মেসেঞ্জারে দিয়ে দিব, সমস্যা নেই। যেহেতু তোমাদের এখানে বেশিরভাগই এখানে আউটসাইড মানে বাংলাদেশ ইউনিভার্সিটি দেখাচ্ছে, কারণ বাংলাদেশ ইউনিভার্সিটির যারা এখানে শুধু মানে যারা টিচার আছে তাদেরই হয়তো অ্যাকাউন্ট আছে নির্দিষ্ট পোর্টালের জন্য, কিন্তু তোমাদের তো অ্যাকাউন্টটা নিজেদের করা বা জিমেলটা, যার কারণে এখান থেকে তোমরা ডাউনলোড দিতে পারবে না। তোমাদের আমি এটা ইউটিউবে দিয়ে দিব, সেটা তোমাদের মেসেঞ্জারে আমি তার লিঙ্কটা দিয়ে দেবো, সমস্যা নাই। 1-1.5 ঘন্টা পরে ক্লাস শেষের 30 মিনিটস বা 40 মিনিটস পরে ওটা তোমাদের মানে মেসেঞ্জারে দিয়ে দেওয়া হবে। মেসেঞ্জারটা সবাই ফলো করবে, ওখানে ডকুমেন্টস গুলো দেওয়া হবে, দ্যাট মিনস ক্লাসের যে লেকচার ডকুমেন্টস ওটা। বাট অ্যাসাইনমেন্ট আর ক্লাস লেকচার সবগুলো কিন্তু এখানেই পাবে। আর অ্যাসাইনমেন্টও এই গুগল ক্লাসরুমে অ্যাসাইন করা হবে, এখানেই দিতে হবে। কেউ যদি মনে করে যে আমি ইমেলে দিব স্যারের, সেটা কিন্তু হবে না, কারণ মার্কিংটাও এখানেই করা হবে। তোমার মার্কিং কত হচ্ছে তুমি মানে স্যার যখন দেখে নেবেন তখনই তোমার মার্কিংটা ওখানে দিয়ে দেবেন। সো ওই অনুসারেই আমি ফলো করব। জি স্যার। ওকে, আমি তাহলে ক্লাস লেকচার বা আজকে আমি যে সাবজেক্টটা পড়াচ্ছি সে সম্পর্কে কিছু বলতেছি। দেখো, এখানে আমরা যেহেতু 3টা জিনিস নিয়ে পড়বো, আমি আগে বলেছি লিনিয়ার আলজেব্রা, কমপ্লেক্স ভেরিয়েবল এন্ড ল্যাপ্লাস ট্রান্সফর্ম। প্রথমে আমরা লিনিয়ার আলজেব্রা থেকে শুরু করব। তো প্রশ্ন হতে পারে যে আমরা এটা কোন কাজে বা আমাদের আসলে কোথায় কি লাগবে বা এটা কেন আসছে, সেটা সম্পর্কে এখানে আমার লেখা আছে কিছু। লিনিয়ার আলজেব্রা ইজ সেন্ট্রাল টু অলমোস্ট অল এরিয়াস অফ ম্যাথমেটিক্স। তো লিনিয়ার অ্যালজেব্রা এমন একটা টপিকস যেটা থেকে আমাদের ম্যাথমেটিক্সের সেন্ট্রাল মানে লিনিয়ার অ্যালজেব্রার মাধ্যমে খুব সহজে একটা বড় বা যে কোনো বড় ইকুয়েশন বা সিস্টেমকে একটা সুন্দরভাবে সাজিয়ে নিয়ে আসা যায়, সে কথাটাই এখানে বলা হয়েছে। ফর ইনস্ট্যান্স, লিনিয়ার অ্যালজেব্রা ইজ fundamental in modern presentation of geometry, including for defining basic objects such as line, planes and rotation. তো এখানে ম্যাথমেটিক্সের কথা বলা হচ্ছে যে কোথায় কোথায় ব্যবহার করা হয়। তো তোমাদের যেহেতু ইঞ্জিনিয়ারিং ফিল্ডের কথাই জানা লাগবে, সেটা হচ্ছে এটা, ইট ইজ অলসো ইউজড ইন মোস্ট সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এরিয়াস because it allows modeling in many natural phenomena and efficiently computing with such models. মানে এখানে বিভিন্ন যে তোমাদের মডেল ব্যবহার মানে ক্রিয়েট করতে হয়। সো এই মডেল ক্রিয়েট করতে যে আমাদের দরকার, মানে মডেল ক্রিয়েট করতে এই জিনিসটা আসলে লিনিয়ার অ্যালজেব্রা তোমাদের হেল্প করবে। মেইনলি তোমরা বিভিন্ন মডেল সম্পর্কে সামনে পড়বে, তোমাদের ম্যাথমেটিক্যাল মডেল লাগবে, তো সেখানে এই লিনিয়ার অ্যালজেব্রাটা মানে ব্যবহার হবে। লিনিয়ার অ্যালজেব্রা এমন একটা জিনিস যেটা তোমাদের খুব সহজে মানে ম্যাথমেটিক্সে অনেক বড় বড় ইকুয়েশন আছে, যেমন আমরা 19-এ দেখেছি যে দুই ঘাতের ইকুয়েশন, যদি আমাদের দুইটা ইকুয়েশন থাকে x + y = 4, 2x + 5y = 9, তো এই দুইটা থেকে x y এর মান বের করতে হয়। তো এর জন্য যে বিভিন্ন আমরা শুধু দুইটা পদ্ধতি শিখে এসেছিলাম তখন, মনে হয় অপনয়ন পদ্ধতি আর প্রতিস্থাপন পদ্ধতি ছিল। তো এই দুটো ছিল আমাদের বেসিক, হয়তোবা সর্বোচ্চ x y এবং z এই তিনটার ভ্যালু বের করা সম্ভব হতো, বা দুইটার থেকে যখন তিনটায় চলে যেত, তিনটা ইকুয়েশন আছে, তিনটা ভ্যারিয়েবল আছে, তখন দেখা যেত কি জিনিসটা একটু অনেক লেন্দি হয়ে যাচ্ছে বা বের করতে অনেক কষ্ট হচ্ছে। কিন্তু এরকম যদি 3টা না হয়ে 5টা হয়, 7টা হয়, তো এই সমস্যার সমাধান করার জন্য বা এই সমস্যাটা নিয়ে যারা আলোচনা করে সেটা হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা। তো রৈখিক মানে এখানে বোঝাচ্ছে কি সব জিনিসকে একটা এমন একটা ফরম্যাটে নিয়ে আসবে যেখান থেকে খুব সহজে সেটাকে সলিউশন বের করা যায়। মেইনলি লিনিয়ার অ্যালজেব্রাটা ইউজ করাই হয় মানে আমাদের ইকুয়েশনের
সিস্টেম অফ ইকুয়েশন যেটা আছে সেটা থেকে সলিউশন বের করার উদ্দেশ্যে। এবং এখানে একটা বড় ভূমিকা পালন করে ম্যাট্রিক্স। তোমরা অলরেডি ম্যাট্রিক্স সম্পর্কে জেনেছো, ম্যাট্রিক্স কাকে বলে, যেটা হতো একটা সুসজ্জিত বিন্যাস, সেটাকেই বলা হয় কি ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্সে রো কলাম থাকে, ওই জিনিসটাও আমরা এখানে ইনক্লুড করে নিয়ে আসবো। তো আমাদের লিনিয়ার অ্যালজেব্রার মেইন উদ্দেশ্যটা থাকবে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন বা সিস্টেম অফ যে ইকুয়েশন আছে, ইকুয়েশনের যদি সিস্টেম হয় 5-6টা ইকুয়েশন নিয়ে এর সলিউশন কিভাবে সহজে বের করা যায়। অলরেডি তোমরা এর বেসিকটা জেনে আসছো যে ওই যে প্রতিস্থাপন বা অপনয়ন পদ্ধতি থেকে, বাট এটা থেকে আমরা এখান থেকে সামনের দিকে যাব। তো এটা ছিল আমাদের লিনিয়ার অ্যালজেব্রার কথা। বা এরপরে আমাদের কমপ্লেক্স যেটা আছে, আর এরপরে আমাদের ল্যাপ্লাস আছে, এই জিনিসগুলো আমরা পরে জানবো। আপাতত আমরা শুরু করি লিনিয়ার অ্যালজেব্রা থেকে। তো এখানে বেশ কিছু অবজেক্টিভ কথা বলা আছে, তোমরা এখানে দেখে নিও। মেইনলি এখানে লেকচার আমাদের প্রথম 2টা লেসন আজকে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, এটা দেখবো প্রথমে আজকে, আর এলিমেন্টারি অপারেশন, এই 2টা লেকচার সম্পর্কে আজ আমরা জানবো। তো ওকে, আমরা ক্লাসে চলে যাচ্ছি। হ্যাঁ বলো স্যার। স্যার এইটা কি ওই যে আমরা ইন্টারমিডিয়েটে যে করছিলাম যে মিনিমাম ইনপুট আর ম্যাক্সিমাম আউটপুটের জন্য যে মানে অঙ্কগুলো করা হতো লিনিয়ার অ্যালজেব্রা, বিশেষ করে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে বলছি, এটা হচ্ছে ক্যান্টরোভিসের নিয়ম ছিল, এটি কি সেটা? না না, এটা হচ্ছে ওখানে তুমি জিনিসটা একটু ভুল হয়েছে। ওটা হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং আর এটা হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা। ওটাও খুবই ইম্পর্টেন্ট জিনিস। লিনিয়ার অ্যালজেব্রার পরের ধাপ হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং। ওটা ছিল লিনিয়ার প্রোগ্রামিং, যেটাকে আমরা গ্রাফিক্যাল পদ্ধতিতে আমরা সলভ করেছি, ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালুগুলো নির্ণয় করা। তো আমরা এখানে ম্যাক্সিমাম মিনিমাম ওটা একটা পরবর্তী কোর্স। এটা আমরা লিনিয়ার অ্যালজেব্রাটা দেখবো কিভাবে সলিউশন বের করা যায়, সেটা আমাদের মেইন উদ্দেশ্য এখানে। আর ওটা ছিল যে ওখান থেকে কিভাবে ম্যাক্সিমাম অথবা মিনিমাম আউটপুট নিয়ে আসা যায়। ঠিক আছে, ওকে আমরা লেকচারে যাচ্ছি। ওকে, আমাদের উইক 1 লেসন 1 প্রথম ক্লাস আমাদের সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। তো আমরা প্রথমে লিনিয়ার ইকুয়েশন সম্পর্কে আমরা কিছু কথা বলেছি। এখন দেখি এটা এখানে লেখা আছে সেটা কিভাবে লেখা হয়। তো ইন্ট্রোডাকশন টু সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। লিনিয়ার ইকুয়েশনটা কিভাবে আসছে সেটা বুঝি। সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন এন্ড their solution consist one of the major topics that we will study in this course. In this first section, we will introduce some basic terminology and discuss a method for solving such system. তো আমরা এখানে যেটা ইন্ট্রোডাকশনে করব সেটা হচ্ছে আমরা কিভাবে বেসিক কিছু জিনিস জানবো এবং সেই অনুসারে আমরা একটা সিস্টেম ক্রিয়েট করব, সেই মাধ্যমে আমরা এই যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন হবে এটাকে আমরা সলিউশন করব। তো প্রথমে আমরা লিনিয়ার ইকুয়েশন কাকে বলি সেটা দেখি। লিনিয়ার ইকুয়েশন, তো লিনিয়ার ইকুয়েশন বলার আগে আগে আমাদের ইকুয়েশন কথাটা জানতে হবে। ইকুয়েশন এন্ড এক্সপ্রেশন এর মধ্যে একটা পার্থক্য আছে। ইকুয়েশন কাকে বলে এন্ড এক্সপ্রেশন কাকে বলে এ সম্পর্কে কি তোমাদের ধারণা আছে? স্যার ইকুয়েশনটা হচ্ছে স্যার ইকুয়েশনে ইজ ইকুয়াল টু 0 আসতে হবে, ইজ ইকুয়াল টু 0 আসতে হবে। আচ্ছা, আর এক্সপ্রেশন লেস দ্যান গ্রেটার দ্যান যে কোনো একটা আসতে হবে। আচ্ছা, তো ইকুয়েশনের কথা যেটা বললে ওটা ইকুয়াল টু 0 হতে হবে এমন না। এই যে যেমন এ বি নট বোথ 0, মানে এখানে বোঝাচ্ছে 0 হতে পারবে, 0 ছাড়াও হতে পারবে। যেমন সি দিয়েছি এখানে, এখানে 0 হতে পারবে। তো যদি ইকুয়েশনের ইকুয়ালের পরে 0 হয় সেটাকে বলা হয় হোমোজিনিয়াস ইকুয়েশন। হ্যাঁ, হোমোজিনিয়াস ইকুয়েশন। আর যদি ইকুয়াল টু 0 না হয় তাহলে বলা হয় নন হোমোজিনিয়াস ইকুয়েশন। এটা তো আমাদের ইকুয়েশন জানলাম। ইকুয়েশন সবাই আমরা কম বেশি জানি। মানে একটা ইকুয়েশনকে লিনিয়ার কখন বলবো সেটা এখানে বলা হয়েছে। তো দেখো এখানে ইকুয়েশন জানতে হলে আরো দুটা জিনিস জানতে হবে। একটা হচ্ছে কনস্ট্যান্ট আর একটা হচ্ছে ভেরিয়েবল। তো কনস্ট্যান্ট কাকে বলে আর ভেরিয়েবল কাকে বলে এ সম্পর্কেও আমাদের আগে থেকে ধারণা আছে। যে ভেরিয়েবল মানে হচ্ছে যেটার মান কি ভ্যারি করতে থাকে ইকুয়েশনে। যেমন ax plus by is equal to c, এখানে কোনটা ভেরিয়েবল আর কোনটা কনস্ট্যান্ট এটা কিন্তু আমরা অলরেডি বোঝার কথা। যেমন a হচ্ছে এখানে কনস্ট্যান্ট কিন্তু x হচ্ছে ভেরিয়েবল, b হচ্ছে কনস্ট্যান্ট y হচ্ছে ভেরিয়েবল, c হচ্ছে কনস্ট্যান্ট। তো
তো এটা কিভাবে বুঝবো যে আমরা এখান থেকে যেটা আমাদের ভেরিয়েবল হবে সেটার মানটাই আমাদের কি বের করতে হবে। তো আমাদের এই যে প্রথম ইকুয়েশনটা আছে এটা একটা টু ডাইমেনশনাল ইকুয়েশন, কারণ এখানে ভেরিয়েবলের সংখ্যা হচ্ছে দুটা, এক্স এবং ওয়াই। এভাবে একটা ইকুয়েশন দেখে বুঝতে হবে যেটা কয় ডাইমেনশন। যদি এক্স ওয়াই জেড থাকে, পরেরটা যেমন আছে এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড ইকুয়াল টু ডি, তাহলে এই ইকুয়েশনটাকে আমরা বলবো একটা থ্রি ডাইমেনশনাল ইকুয়েশন, এটাকে বলবো একটা টু ডাইমেনশনাল ইকুয়েশন। যদি এরকম থাকতো ax ইজ ইকুয়াল টু ওয়াই বা ax ইজ ইকুয়াল টু ডি বা এরকম কিছু একটা থাকতো, ax ইজ ইকুয়াল টু যদি জিরো থাকতো, তাহলে আমরা সেটাকে বলতাম কি ওয়ান ডাইমেনশনাল ইকুয়েশন। তো এভাবে আমরা ইকুয়েশনের ভেরিয়েবলের সংখ্যা দেখে আমরা নির্ণয় করতে পারি এই ইকুয়েশনটা কয় ডাইমেনশনাল। ডাইমেনশনাল যেটাকে বোঝাচ্ছে এটা থেকেই বোঝাচ্ছে ভেরিয়েবলের সংখ্যা অনুসারে। তো সাধারণত আমরা টু ডাইমেনশনাল আর থ্রি ডাইমেনশনাল নিয়ে মেইনলি আমরা পড়াশোনা করব বেসিক হিসাবে। তো এখানে তো এই এখন এই একটা টু ডাইমেনশনাল ইকুয়েশন এরকমও তো হতে পারে a x স্কয়ার প্লাস b y স্কয়ার ইজ ইকুয়াল টু c, এটাও হতে পারে, বা ax কিউব প্লাস by ইজ ইকুয়াল টু c, এভাবেও হতে পারে। কিন্তু সেই ইকুয়েশনটাকে আমরা লিনিয়ার বলবো কিনা সেজন্য আমাদের খেয়াল রাখতে হবে। তো এখানে লিনিয়ার হওয়ার কন্ডিশনটা হচ্ছে এখানে প্রত্যেকটা ভেরিয়েবলের যে পাওয়ার থাকবে সেটা সেম থাকবে। মনে করো এখানে ax প্লাস by, এখানে x এর পাওয়ার আছে 1, y এর পাওয়ারও আছে কত 1। তো এরকম যদি একটা ইকুয়েশনে থাকে যেখানে ax y যে ভেরিয়েবল থাকে তাদের পাওয়ার সংখ্যা সমান থাকে প্রত্যেকটা, তাহলে সেই ইকুয়েশনটাকে বলা হবে লিনিয়ার ইকুয়েশন। তার মানে সবার পাওয়ার 1 আছে বা 2 আছে এরকম বোঝাচ্ছে, সেটাকে বোঝাচ্ছে আমাদের লিনিয়ার ইকুয়েশন। তো লিনিয়ার ইকুয়েশনটা এভাবে চলে আসছে। এভাবে একটা টু ডাইমেনশনাল লিনিয়ার ইকুয়েশন এটা হতে পারে। এই যে এখানে থ্রি ডাইমেনশনাল ইকুয়েশন আছে, এভাবে n সংখ্যক ডাইমেনশনালের জন্য এরকম হতে পারে। যে এখানে এক নাম্বার ইকুয়েশনটা আছে a1x1 প্লাস a2x2 প্লাস ডট 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 an xn ইজ ইকুয়াল টু b। এখানে প্রত্যেকটা ভেরিয়েবল, এখানে ভেরিয়েবল হচ্ছে x1 x2 ডট ডট xn, তো প্রত্যেকটা ভেরিয়েবলের পাওয়ার আছে সেম। তো এই ধরনের ইকুয়েশনকে বলা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন। তো লিনিয়ার ইকুয়েশন বুঝতে কারো সমস্যা আছে কিনা, যদি থাকে বলো। আর এখানে কি x এর মান 1 এর পরিবর্তে অন্য কিছু হতে পারতো? এখানে x এর মান যদি 2 দাও, x স্কয়ার ধরো, তাহলে y এর মানও প্রত্যেকটা স্কয়ার থাকবে। হ্যাঁ হ্যাঁ, মানে লিনিয়ার কথাটা হচ্ছে সবার জন্য সেম জিনিসটা থাকতে হবে, এরকম কিছু একটা। সাধারণত আমরা x এর পাওয়ার 1 ধরেই করি, কারণ জেনারেলি x y সিমিলার ছোট ইকুয়েশন হবে। ওকে, এখানে আমাদের লিনিয়ার ইকুয়েশন এটুকু ছিল। এখানে এরপরে লিনিয়ার ইকুয়েশনের সংজ্ঞাটা এখানে লেখা আছে। এখন একটা লিনিয়ার ইকুয়েশনকে হোমোজেনিয়াস কখন বলা হবে? এই যে দেখো, যদি ইকুয়াল টু যদি 0 হয়, ইকুয়েশনের ডান পক্ষে ইকুয়াল, দ্যাট মিন্স ইকুয়ালের পরে যদি 0 থাকে, তাহলে সেই ইকুয়েশনটাকে বলা হবে হোমোজেনিয়াস লিনিয়ার ইকুয়েশন। তো তোমাদের যদি ভাইবা নেওয়া হয় বা ভাইবা যদি কোশ্চেন করা হয়, তখন কিন্তু এই প্রশ্নগুলো করা হবে যে হোমোজেনিয়াস লিনিয়ার ইকুয়েশনের কন্ডিশনটা বলো, তারপর লিনিয়ার ইকুয়েশন কাকে বলে, ভেরিয়েবল কাকে বলে, কনস্ট্যান্ট কাকে বলে। এই জিনিসগুলো কিন্তু সিম্পল জিনিস, কিন্তু সবার জানা দরকার। তো হোমোজেনিয়াস লিনিয়ার ইকুয়েশনটা, হ্যাঁ বলো। হ্যালো স্যার, লিনিয়ার ইকুয়েশন হওয়ার জন্য কি আমার একের অধিক চলক হওয়া আবশ্যক, না শুধু একটা চলক থাকলেও সেটা লিনিয়ার ইকুয়েশন হবে? হ্যাঁ, হতে পারে, সমস্যা নেই, একটা হলেও হবে, সমস্যা নেই। আর সেই ক্ষেত্রে যদি এরকম, হ্যাঁ ব্যাপারটা যদি এরকম হয় ax প্লাস b x স্কয়ার প্লাস c ইজ ইকুয়াল টু 0, মানে x এর পাওয়ার গুলো আমি আলাদা করে দিলাম। না, তাহলে তো সেখানে ইকুয়েশন হবে না, তখন তো x এর পাওয়ার মানে পাওয়ার আলাদা হয়ে যাচ্ছে। স্যার কেউ একজন বোঝার জন্য ট্রাই করতেছে স্যার, ওকে অ্যাকসেপ্ট করলে ভালো হয় মনে হয়। আচ্ছা আচ্ছা, ভালো হয় কি, ও তো কাঁদতেছে। যাই হোক, তোমাদের আমি হয়তো ক্লাস নিচ্ছি টের পাইনি, যার কারণে এটা হচ্ছে। ওকে, সো আমরা আমরা যেটা আবার একটু রিকল করে আসি, যে আমরা এখানে লিনিয়ার ইকুয়েশন কাকে বলে প্রথমে দেখেছি, ইকুয়েশন কাকে বলে, এক্সপ্রেশন কাকে বলে, এই জিনিসগুলো আমরা অলরেডি জানি। ইকুয়েশন হতে হলে ইকুয়াল চিহ্নটা থাকতে হবে, এটাই হচ্ছে মেইন কথা। ইকুয়েশনে ইকুয়াল থাকবে, বাট ইকুয়েশন এক্সপ্রেশন ইকুয়াল নাও থাকবে না সাধারণত। যেমন ax প্লাস by, এটা একটা এক্সপ্রেশন, কিন্তু ax প্লাস by ইজ ইকুয়াল টু c, এটা হচ্ছে একটা ইকুয়েশন। তো এই ইকুয়েশনটাকে আমরা লিনিয়ার কখন বলবো? যখন এদের যে ভেরিয়েবল থাকবে তার পাওয়ার যদি সেম থাকে সব ক্ষেত্রে, ইকুয়েশনের ক্ষেত্রে, তাহলে সেটাকে বলবো লিনিয়ার ইকুয়েশন।
ওকে, লিনিয়ার ইকুয়েশন হওয়ার যে কন্ডিশনটা আছে, লিনিয়ার ইকুয়েশন হতে হলে যে ভেরিয়েবল গুলো থাকবে তাদের প্রত্যেকটার পাওয়ার সেম হতে হবে, এবং ভেরিয়েবল সংখ্যা কত আছে সেটা দেখে আমরা বুঝবো এটার ডাইমেনশন কত হবে। যেমন প্রথম ইকুয়েশনটা আছে ax প্লাস by ইজ ইকুয়াল টু c, এইখানে দেখা যাচ্ছে এই ভেরিয়েবল হচ্ছে x আর y, দুইটা ভেরিয়েবল আছে, সো আমরা এই ইকুয়েশনটাকে বলবো একটা 2 ডাইমেনশনাল ইকুয়েশন। পরের ইকুয়েশনটা খেয়াল করে দেখো, ax প্লাস by প্লাস cz ইজ ইকুয়াল টু d আছে, এখানে ভেরিয়েবলের সংখ্যা আছে, এখানে ভেরিয়েবলের সংখ্যা আছে তিনটা, x y and z, তাহলে আমরা এটাকে একটা বলবো 3 ডাইমেনশনাল ইকুয়েশন। তো এখন আমরা আরো একটা জিনিস এখানে রয়ে যায়, সেটা হচ্ছে এটাকে কখন কোনটা ভেরিয়েবল হবে এবং কোনটা কনস্ট্যান্ট হবে। সাধারণত আমরা যদি ইংরেজি বর্ণমালার দিকে খেয়াল করি তাহলে শেষের দিকের যে সংখ্যাগুলো মানে লেটারগুলো আছে ওইগুলাকেই সাধারণত ভেরিয়েবল হিসেবে ব্যবহার করা হয়। যেমন এক্স ওয়াই জেড, টি ইউ ভি, এইগুলোকে সাধারণত ইউভি ডাব্লিউ টি এক্স ওয়াই জেড, এই 5টা বা 8টা 9টা যেটা আছে এদেরকে আমরা বলি ভেরিয়েবল। বাকি প্রথম দিকের যে লেটার গুলো আছে এ বি সি ডি ই এফ জি এইচ এই পর্যন্ত যেটা আছে এগুলোকে সাধারণত আমরা কনস্ট্যান্ট হিসাবে ব্যবহার করি ইকুয়েশনে। তোমরা চাইলে এটা অন্যভাবেও লিখতে পারো, এ কে তুমি ভেরিয়েবল হিসেবে লিখতে পারো, কিন্তু সাধারণত আমরা একটা মানে নিয়ম রক্ষার্থে এটা করা হয় যে আমরা সাধারণত লাস্ট দিকের লেটার গুলোকে ভেরিয়েবল হিসাবে চিনি আর ফার্স্ট দিকের লেটার গুলোকে আমরা কনস্ট্যান্ট হিসাবে চিনি। তো এভাবে করে সাধারণত নির্দেশ করা হয় যে কোনটা ভেরিয়েবল আর কোনটা কনস্ট্যান্ট। তো আমরা এখানে দেখতেছি এক্স ওয়াই জেড আছে, তাহলে 3টা ভেরিয়েবল আছে, একে বলবো একটা 3 ডাইমেনশনাল প্লেন। আর 3 ডাইমেনশনাল, আর এখানে ডাইমেনশনের ব্যাপার আছে। 2 ডাইমেনশনালের ক্ষেত্রে ইকুয়েশন যেটা হবে সেটা হবে লাইন, 3 ডাইমেনশনালের ক্ষেত্রে হবে প্লেন। তো এগুলো তোমরা অলরেডি মনে হয় পড়ে আসছো, যেহেতু তোমরা এ তো পড়েছো, কোঅর্ডিনেট জিওমেট্রি তো পড়েছো। জিওমেট্রিতে তো তোমরা দেখেছো লাইন কাকে বলে, প্লেন কাকে বলে, স্ফিয়ার কাকে বলে, সার্কেল কাকে বলে। সার্কেল আর স্ফিয়ারের মধ্যে যেমন পার্থক্য, স্যার এগুলো কিন্তু জানি না স্যার, এই যে যা বলেন কি লাইট কি বলেন। লাইন বলেছি, লাইন ইকুয়েশন, একটা লাইন আর প্লেন দুটা পার্থক্যটা বুঝতে হবে। একটা 2 ডাইমেনশনাল যদি ইকুয়েশন হয়, আর লাইন কখন হবে আর সার্কেল কখন হবে। তোমরা যদি এরকম থাকতো এ এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার বি ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু সামথিং আর স্কোয়ার বা সি স্কোয়ার এরকম থাকতো, তাহলে সেটাকে কিন্তু আমরা বলতাম না যে এটা লাইনের ইকুয়েশন, তখন এটাকে বলতাম এটা একটা সার্কেলের ইকুয়েশন। তো সার্কেলে হতে হলে এক্স এ যে ভেরিয়েবল গুলো থাকবে বোথ আর পাওয়ার থাকবে 2 থাকবে, যদি পাওয়ার 2 থাকে তাহলে সেটা একটা সার্কেলের ইকুয়েশন। আমরা জানি যে সার্কেলের জেনারেল ইকুয়েশন হচ্ছে এইচ স্কোয়ার এইচ এক্স স্কোয়ার প্লাস কে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। তো এইখান থেকে কিন্তু আমাদের সার্কেলের ইকুয়েশনটা ওটা, আর লাইনের ইকুয়েশনটা হচ্ছে এক্স প্লাস বিওয়াই ইজ ইকুয়াল টু সি। তো এই জিনিসগুলো তোমাদের কোঅর্ডিনেট জিওমেট্রিতে পড়ানোর কথা, কারণ কোঅর্ডিনেট জিওমেট্রিতে তো ওইটাই ছিল যে লাইন কাকে বলে, প্লেন কাকে বলে, স্ফিয়ার কাকে বলে, আর তারপর সার্কেল কাকে বলে, তারপর আরো জিনিস ছিল হাইপারবোলা, প্যারাবোলা। এই জিনিসগুলো তোমাদের মেনলি এই 6টা 7টা জিনিস তো অ্যাটলিস্ট শিখে আসার কথা, যেহেতু তোমাদের ওইটাই দরকার ছিল, তোমাদের বেসিকটা থাকা দরকার, সেই জন্য কোর্সগুলো দেওয়া ছিল। তোমাদের মনে হয় প্রথম যে ম্যাথ 1 যেটা আছে ওখানেই তো কোঅর্ডিনেট জিওমেট্রিটা ছিল। তো যাই হোক, আমি ওখানে এখন যাচ্ছি না, আমি জাস্ট এখানে যেটা আছে সেটা নিয়ে আমি বলতেছি যে লাইন হচ্ছে একটা 2 ডাইমেনশনাল ইকুয়েশন হবে, যেখানে 2 ডাইমেনশনাল মানে হচ্ছে 2টা ভেরিয়েবল থাকবে। এখানে এক্স ওয়াই ছাড়া অন্য কিছু হতে পারে, ওয়াই জেড হতে পারতো বা ইউভি হতে পারতো, যাই হতো। সরি স্যার আমি বুঝতে পারিনি। হ্যাঁ, কি বুঝতে পারো না? লাইন বলছেন তো আমি বুঝতে পারি না, লাইন বা অন্য মানে সরি হ্যাঁ, স্যার লাইন বুঝতে পারছি এবারে, হ্যাঁ এগুলো তো পারি স্যার। হ্যাঁ তাহলে হচ্ছে ওইটাই তো। যাই হোক, আমরা লিনিয়ার ইকুয়েশন সম্পর্কে আমরা দেখালাম, লিনিয়ার ইকুয়েশন কাকে বলে দেখাইছি। লিনিয়ার ইকুয়েশনে ভেরিয়েবলের সংখ্যা 2টা হতে পারে, 3টা হতে পারে বা n সংখ্যকও হতে পারে, যেটাই হোক সেই ডাইমেনশন বলবো। যদি n সংখ্যক ভেরিয়েবল থাকে তাহলে বলবো n ডাইমেনশনাল ইকুয়েশন, লিনিয়ার ইকুয়েশন। তো একটা লিনিয়ার ইকুয়েশনকে আমরা কখন সেটাকে বলবো হোমোজিনিয়াস, যদি
ইকুয়েশনের ইকুয়ালের পরে 0 থাকে তাহলে সেই ইকুয়েশনটা বা সেই লিনিয়ার ইকুয়েশনটাকে বলবো হোমোজেনিয়াস লিনিয়ার ইকুয়েশন। এটা হচ্ছে হোমোজেনিয়াস লিনিয়ার ইকুয়েশনের সংজ্ঞা। আর নন হোমোজেনিয়াস লিনিয়ার ইকুয়েশনের ক্ষেত্রে এরকম যেমন a1x1 + a2x2 + an(xn) = b। তো মানে বি এখানে ইকুয়ালের পরে শূন্য ছাড়া অন্য যা কিছু থাকবে সেটাকে বলা হবে নন হোমোজেনিয়াস ইকুয়েশন। তো এখানে এটুকুই ছিল প্রথমটায়। তারপরে আমরা যেটা দেখবো মেইনলি আমাদের এটা নিয়ে কাজ করতে হবে। আমরা একটা ইকুয়েশন নিয়ে তো আমরা জানি, একটা ইকুয়েশন বা দুইটা ইকুয়েশন দিয়ে কিভাবে সলভ করতে হয় সে নিয়মে আমরা জানি, 9 10 পড়ে আসছি। কিন্তু এখন আমরা দেখবো একের অধিক, দুইয়ের অধিক বা 3 4 5 এভাবে ইকুয়েশন থাকলে কিভাবে সলভ করব। এবং সেই সলভ করার আগে একটা সংজ্ঞা সম্পর্কে আমাদের একটু জানতে হবে, সেটা হচ্ছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। তো সিস্টেম কথাটার মানে হচ্ছে যে কয়েকটা গুচ্ছ আকারে থাকবে। তার মানে আমরা যেহেতু বেশি কয়টা ইকুয়েশন নিয়ে সলভ করতে যাচ্ছি, সেখানে 3 2 3 4 এরকম ইকুয়েশন একসাথে থাকবে, তখন এটাকে বলা হবে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। তো এখানে বলা হয়েছে এ জেনারেল লিনিয়ার সিস্টেম অফ m ইকুয়েশনস ইন দা n unknowns। n unknowns দ্বারা বোঝাচ্ছে ভেরিয়েবল x1 x2 ... xn ক্যান বি রিটেন অ্যাজ। তো আমরা এইভাবে লিখতে পারি a11x1 + a12x2 .. a1n(xn) = b1। এখানে দেখো m সংখ্যক ইকুয়েশন আছে আর প্রত্যেকটাতেই x1 x2 ... xn। তার মানে m সংখ্যক ইকুয়েশন আর n সংখ্যক ভেরিয়েবল বা আননোন যেটা আছে, এরকম যদি একটা ইকুয়েশন হয়, এখানে আমরা m সংখ্যক হতে হবে এমন নাই, এখানে 3টা হতে পারে 4টা হতে পারে, কিন্তু প্রত্যেকটাতেই যে ভেরিয়েবল আছে সেম ভেরিয়েবল থাকতে হবে। এই ধরনের সিস্টেমকে বলা হচ্ছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। তো সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন কেন বললাম, কারণ এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের আমাদের যে ভেরিয়েবল থাকবে সেই ভেরিয়েবলগুলোর সলিউশন বের করাই আমাদের মেইন উদ্দেশ্য। তো সেই জন্যই তো আমাদের এই কথাগুলো বললাম যে এখানে যদি m সংখ্যক ভেরিয়েবল থাকে তাহলে আমাদের প্রত্যেকটা মান বের করতে হবে, x1 এর মান কত হবে, x2 এর মান কত হবে, x3 এর মান কত হবে, xn এর মান কত হবে। এই মানগুলো বের করার জন্যই আমাদের দরকার সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। প্রথমে এটাকে একটা সিস্টেমে নিয়ে আসবো, তারপর এখানে যে কোনো একটা পদ্ধতি ব্যবহার করে আমরা এটাকে সলিউশন করতে পারি। তো এখানে কিন্তু এই ডেফিনেশনটা খুবই ইম্পর্টেন্ট, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন কাকে বলে। তো এটা সম্পর্কে কারো কোনো কোশ্চেন আছে কিনা? না স্যার, জাস্ট এটা একটা ইকুয়েশন হিসেবে আমরা দেখতে পাচ্ছি স্যার। হ্যাঁ, এটা মানে জাস্ট আমাদের এখানে তোমাদের এখানে বেসিকের জন্যই পড়াচ্ছি, এখনো আমরা ম্যাথে যাইনি। সো ম্যাথে যাওয়ার আগে একটু বেসিকটা সম্পর্কে তো ধারণা দরকার, সেই হিসাবে আমি ধারণা দিতেছি। আজকে প্রথম লেসনে ম্যাথে যাব, আজকে সেকেন্ড লেসন যেটা আছে সেটাই ম্যাথে যাব। তো জাস্ট আমরা একটু বেসিকটা নিয়ে আলোচনা করতেছি। তো ডিফারেন্ট টাইপস অফ লিনিয়ার সিস্টেম। তো লিনিয়ার সিস্টেম সম্পর্কে দেখলাম, এবার কি কি সিস্টেম হতে পারে, বিভিন্ন রকম নাম হতে পারে এদের, যেমন consistent and inconsistent solution. A linear system is consistent if it has at least one solution and inconsistent if it has no solutions. তো আমরা যদি একটা লিনিয়ার সিস্টেম করি, লিনিয়ার সিস্টেম করার মেইন উদ্দেশ্যই তো এটা যে বললাম যে এর সলিউশন পাবো। তো যদি দেখা যায় যে কমসে কম একটা সলিউশন থাকে, এর বেশি হতে পারে, যদি n সংখ্যক থাকে তাহলে n সংখ্যক ভেরিয়েবলের সলিউশন প্রত্যেকটারই হতে পারে। যদি অ্যাট লিস্ট ওয়ান সলিউশন পাওয়া যায় তাহলে সেই সিস্টেমটাকে বলবো কনসিস্টেন্ট সলিউশন। মানে কনসিস্টেন্ট কথাটা মানেই তো হচ্ছে যে ধারাবাহিক। তো যেহেতু সলিউশন পাওয়া গেছে, এটা একটা ধারাবাহিক প্রসেস, সলিউশনের প্রসেস। আর ইনকনসিস্টেন্ট বলা হবে ইট হ্যাজ নো সলিউশন। যদি এরকম কোনো একটা সিস্টেম ক্রিয়েট করা যায় যেখানে কোনো সলিউশনই পাওয়া যাচ্ছে না, তাহলে সেই সিস্টেমটাকে বলা হবে ইনকনসিস্টেন্ট। যেহেতু কনসিস্টেন্ট সম্পর্কে আমরা অনেক পড়বো বা দেখবো, যে ম্যাথগুলো থাকবে সেগুলো প্রায়টাই তো কনসিস্টেন্ট হতে হবে, নাহলে তো আর কাজ করা যাবে না। আর ইনকনসিস্টেন্টের দু একটা উদাহরণ থাকে, সেখানে এরকম একটা উদাহরণ এখানে দেওয়া আছে, এ লিনিয়ার সিস্টেম উইথ নো সলিউশন, যেটাকে আমরা ইনকনসিস্টেন্ট সলিউশন বলতেছি। সলভ দ্য লিনিয়ার সিস্টেম x + y = 4, 3x + 3y = 6। এটা এখানে আছে। তো দেখো এইখানে এটাকে আমরা যদি জেনারেলি খেয়াল করি, এটাকে যদি আমরা সলিউশন করতে চাই তাহলে কি, এই যে প্রথম ইকুয়েশনটা আছে এটাকে কি করতে হবে, 3 দ্বারা গুণ করতে হবে, তারপর বিয়োগ করতে হবে। তো 3 দ্বারা যদি তুমি গুণ করো সেক্ষেত্রে কি দেখো, উপরে আসতেছে 3x + 3y = 12, আর এখানে আসতেছে যেটা আছে সেটাই থাকবে। যদি বিয়োগ করো তাহলে কি হয়ে যাবে, এক পক্ষের x আর y উভয়টাই কি কাটাকাটি চলে যাচ্ছে, থাকতেছে শুধু 0 =
-6, তো 0 ইজ ইকুয়াল টু -6 হতে পারে না। আর এক্স ওয়াই উভয় ভেরিয়েবল যেহেতু চলে গেছে, তো এরকম যদি সিস্টেম থাকে যেখানে কোন একটা অপারেশন করলে এক্স ওয়াই উভয় অমিট হয়ে যায়, তো এই ধরনের সিস্টেমকে বলা হবে নো সলিউশন, তাহলে এখানে কোনো সলিউশন নাই। তো এভাবে আমাদের একটা উদাহরণ দেওয়া হলো, বা এরকম অনেক উদাহরণ হতে পারে। তো সো এইরকম সিস্টেম থাকলে সেটাকে বলা হবে ইনকনসিস্টেন্ট সলিউশন। ওকে, এখানে তারপরে আরো আছে এ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন উইথ ইনফিনিটি মেনি সলিউশন। তো একটা সিস্টেমের দেখা যায় কি, এখানে যদি ভেরিয়েবল যে কয়টা থাকবে আমাদের সলিউশন তো সে কয়টাই হওয়ার কথা। যেমন এখানে একটা সিস্টেম দেওয়া আছে, এখানে 3টা ভেরিয়েবল আছে এক্স ওয়াই এন্ড জেড, এবং 3টা ইকুয়েশন আছে। তার মানে ইকুয়েশনের সংখ্যা 3টা, ভেরিয়েবলের সংখ্যাও 3টা। এই সিস্টেমের সলিউশন করলে জেনারেলি আসার কথা 3টা সলিউশন আসার কথা, এক্স এর মান, ওয়াই এর মান এন্ড জেড এর মান, 3টা মান পাওয়ার কথা। কিন্তু ইনফিনিটি মেনি সলিউশন হচ্ছে অসংখ্য সলিউশন হবে, মানে গোনা যাবে না, মানে এমন সিস্টেম ভাবে দেওয়া থাকবে যে এগুলাকে মানে অসংখ্য এখান থেকে সলিউশন বের করা যায়। তো খেয়াল করে দেখো, এখানে যে প্রথম ইকুয়েশনটা আছে x - y + 2z = 5, এই ইকুয়েশনটার যদি তোমাদের গুণিতক আকারে থাকে, দেখো x এখানে যদি উভয় পক্ষকে এই প্রথম ইকুয়েশনটাকে যদি 2 দ্বারা গুণ করো তাহলে কি পাও, 2x - 2y + 4z = 10। তো এই যে প্রথম ইকুয়েশনটা আছে তার গুণিতক আকারে পরেরটা আছে, এখানে 2 দ্বারা গুণ করলে যে ইকুয়েশনটা পাইতাম এই প্রথম ইকুয়েশনটা, সেটাই এখানে দেওয়া আছে। আবার প্রথম ইকুয়েশনকে 3 দ্বারা গুণ করলে যেটা পাইতাম সেটাই এখানে কি 3 দ্বারা আছে, 3x - 3y + 6z = 15। এরকম যদি ইকুয়েশন থাকে, একটারই গুণিতক আকারে বারবার থাকতে থাকে, তো সেটাকে বলবো কি আমরা এখান থেকে অসংখ্য সলিউশন বের করা যায়, এরকম যদি ইকুয়েশন থাকে। ঠিক আছে, তো এরকম যদি ইকুয়েশন থাকে বা এরকম সিস্টেম থাকলে সেই সিস্টেমটাকে বলবো এ সিস্টেম উইথ ইনফিনিটি মেনি সলিউশন। আর এ সিস্টেম উইথ নো সলিউশন সেটাকেও দেখালাম। আর এরপরে এই সিস্টেম অফ লিগ্যাল যে সলিউশন, যদি 3টা ইকুয়েশন থাকে 3টা সলিউশন আসবে, সেগুলো আমরা এবার পরে ক্লাসে দেখব। যেহেতু আমরা দেখলাম এই ফার্স্ট ক্লাসের বেসিক জিনিসটা সম্পর্কে আমি মেইনলি পড়িয়েছি। তো এখানে যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে, আজকে এটা প্রথম লেসন কিন্তু এটুকুই, যে আমরা দেখলাম যে লিনিয়ার ইকুয়েশন কাকে বলে, ইকুয়েশন কাকে বলে, ভেরিয়েবল কাকে বলে, কনস্ট্যান্ট কাকে বলে, 2 ডাইমেনশনাল ইকুয়েশন কাকে বলে, 3 ডাইমেনশনাল ইকুয়েশন কাকে বলে, এই জিনিসগুলো দেখেছি। হোমোজেনিয়াস ইকুয়েশন, লিনিয়ার ইকুয়েশন কাকে বলে, নন হোমোজেনিয়াস লিনিয়ার ইকুয়েশন কাকে বলে, তারপর সিস্টেম অফ ইকুয়েশন কাকে বলে এটাও আমরা দেখেছি। এরপর সিস্টেম অফ ইকুয়েশনের মধ্যে বিভিন্ন মানে আমাদের টাইপ আছে, কনসিস্টেন্ট সলিউশন, ইনকনসিস্টেন্ট সলিউশন, সেগুলো দেখলাম, উদাহরণ দেখলাম বেশ কিছু। এটুকুই ছিল ফার্স্ট লেসন আজকে। এখানে যদি কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারো। স্যার নো সলিউশন থাকলে তো ইনকনসিস্টেন্ট, তাই না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। স্যার ইনফিনিটলি মেনি সলিউশন যেটা আছে ওটা কি কনসিস্টেন্ট এর মধ্যে পড়ে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই কনসিস্টেন্ট মধ্যে পড়বে, কারণ অ্যাট লিস্ট ওয়ান সলিউশনের কথা বলা আছে, ম্যাক্সিমাম কথা হবে সেটা বলা নেই, ম্যাক্সিমাম ইনফিনিটি পর্যন্ত যেতে পারে। ওকে স্যার, ওকে ওকে, আমরা সলিউশন একটা থাকলে কনসিস্টেন্ট আর না থাকলে ইনকনসিস্টেন্ট, এটাই। উইক 1 এর যে লেসন 2টা আছে, মেইনলি আমরা প্রথমেই বলেছি মানে আজকে শুরুতে যে আমাদের মেইন উদ্দেশ্য লিনিয়ার অ্যালজেব্রার কি সলিউশন বের করা, এবং সেজন্য কি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনটা শিখতাম অলরেডি। কিন্তু আমরা এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের উপর যে কোনো একটা পদ্ধতি অ্যাপ্লাই করে সেটার সমাধান বের করা, এবং পদ্ধতিটা যেন ইউনিক হয়, মানে কোনো পেঁচানো না থাকে। যেমন আমরা অপনয়ন বা প্রতিস্থাপন যে পদ্ধতিগুলো করতাম, দেখা যেত অনেক সময় কি এই দুইটা কম্বাইনও করা লাগতেছে, এরকম হইতো। এরকম না হয়, আমরা এমন একটা সিস্টেম নিয়ে কাজ করব যেখানে অন্য কোনো প্রসেসের আমার দরকারই হবে না, সেই প্রসেসটা নিয়ে আমরা এই জিনিসটাকে সলিউশন বের করতে পারবো। তো সেই পদ্ধতি পর্যন্ত যাওয়ার আগে প্রথমে আমরা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন দেখলাম, এবার আমরা দেখব সেই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনটাকে কিভাবে ম্যাট্রিক্সে নিয়ে যাওয়া যায়। প্রথমেই আমি বলেছিলাম যে আমরা লিনিয়ার অ্যালজেব্রাকে মেইন উদ্দেশ্য হচ্ছে সলিউশন বের করা, এবং সলিউশন বের করার জন্য যে পদ্ধতিতে যাব সেখানে আমরা ম্যাট্রিক্সটাকে ইনক্লুড করব। প্রথমেই আমি ক্লাসের শুরুতে বলেছি, তো ম্যাট্রিক্সটাকে এখানে যে ম্যাট্রিক্সটা আমাদের
সাথে রিলেটেড প্রথম, সেটা হচ্ছে অগমেন্টেড ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স সম্পর্কে আলাদা পড়বো, বাট আমরা এখন লিনিয়ার সিস্টেম সলিউশন করার জন্য যে ম্যাট্রিক্সটা দরকার সেটা সম্পর্কে পড়ি। তো এলিমেন্টারি অপারেশন আমাদের সেকেন্ড লেসন। এখানে প্রথম যে কথাটা বলা আছে সেটা হচ্ছে অগমেন্টেড ম্যাট্রিক্স। তো এখানে আমরা অলরেডি এই যে একটা সিস্টেম দেখেছি, এই সিস্টেমটা তো আমরা জানি যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনই লেখা আছে। এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনটাকে আমরা যদি ম্যাট্রিক্স ফর্মে নিতে চাই, সেটা নেওয়ার পদ্ধতিটাই হচ্ছে অগমেন্টেড ম্যাট্রিক্স। তো সেটাকে কিভাবে নিব সে কথা এখানে লেখা আছে। তো এখানে দেখো এই যে ইকুয়েশন সিস্টেমটা আছে, এখান থেকে প্রত্যেকটা ইকুয়েশনে এখানে ভেরিয়েবল যেটা আছে সেই ভেরিয়েবল গুলা বাদ চলে যাবে এবং প্লাস হিসাবে, কারণ যেটা আছে এই প্লাসটা উঠে যাবে, আর বাকি যা আছে সেটা বসাবো আমরা। ইকুয়াল যেটা আছে ইকুয়াল উঠে যাবে। তো দেখো এখানে x1 এর পজিশনে কি আছে, প্রথম পজিশনে a11, এই a11, তারপর x1 এর নিচে পজিশনে আছে a21, a21, এরপর ডট ডট x1 এর সাথে am1 আছে, m সংখ্যক যেহেতু আছে তাহলে ডট ডট am1। এইভাবে আমরা প্রত্যেকটা ভেরিয়েবলের সাথে যে আমাদের কনস্ট্যান্টটা থাকবে শুধু সেটুকুই নিব। ভেরিয়েবলের সাথে যে কনস্ট্যান্ট আছে সেইটাকে নিয়ে যে মানে আমাদের যে ম্যাট্রিক্সটা হবে সেটাকে বলবো আমরা অগমেন্টেড ম্যাট্রিক্স। এবং সেখানে আমাদের কিন্তু ইকুয়ালের পরে যে যেটা আছে b1 b2 ডট ডট bm সেটাও কিন্তু ইনক্লুড হচ্ছে। তো এই ধরনের যে একটা ম্যাট্রিক্স এটাকে বলা হচ্ছে অগমেন্টেড ম্যাট্রিক্স। অগমেন্টেড মানে কথাটা হচ্ছে কি, মানে এখানে এটা নিয়ে আসা হয়েছে। অগমেন্টেড কথার অর্থ এরকমই যে এটাকে ইনক্লুড মানে বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে একসাথে জড়ো করা হয়েছে, এরকম কিছু একটা জিনিস। তো এইভাবে ম্যাট্রিক্স নেওয়া হয়েছে, এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হচ্ছে অগমেন্টেড ম্যাট্রিক্স। এবং এক্ষেত্রে আর একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের যে সাইনগুলো উঠেছি প্লাস 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 ইকুয়াল এগুলো যে উঠাইছি, কিন্তু এখানে খেয়াল রাখতে হবে আমাদের যে সিস্টেমটা আছে এই সিস্টেমে কিন্তু প্লাস আছে, কিন্তু আমরা যখন ইকুয়েশন করতে যাই তখন কিন্তু এরকম হয় 2x - 3y + 5z এরকম আছে। সেই জন্য যেটা যে মাইনাস আছে সেই মাইনাসটা কিন্তু ইকুয়েশনের মধ্যে চলে আসবে, মানে অগমেন্টেড ম্যাট্রিক্সের মধ্যে চলে আসবে। শুধু প্লাস থাকলে প্লাসটা দিতে হবে না, কিন্তু মাইনাস যদি থাকে কোনোটার আগে সেই মাইনাসটা কিন্তু ম্যাট্রিক্সে ইনক্লুড হবে। খেয়াল করে দেখো, একটা উদাহরণ বাস্তবে দিই তাহলে এটা এখানে হয়ে যাবে। যেমন একটা সিস্টেম দেওয়া হয়েছে, এখানে x1 x2 x3 আছে, তিনটা ভেরিয়েবল আছে, তিনটা ইকুয়েশন আছে। এটার অগমেন্টেড ম্যাট্রিক্সটা হবে এইভাবে, যেমন x1 এর সাথে আমাদের গুণাকার আছে, কোনো জিনিসের আগে যদি কিছু না থাকে তার মানে এর সাথে একটা 1 আছে, তো এর প্রথম পজিশনে হবে 1। তারপর x2 এর সাথেও কিছু নাই তাহলে এখানে 1, 2x3 তার মানে এখানে 2 পরেরটা, এবার ইকুয়াল টু 9 9, তারপর 2x1 এর জায়গায় 2 হবে, 4x2 = 4। কিন্তু খেয়াল করে দেখো এখানে x3 আছে, কিন্তু তার আগে কি আছে মাইনাস, তো এই মাইনাসটা কিন্তু দিতে হবে। প্লাস থাকলে দিতে হবে না, বাট মাইনাস থাকলে দিতে হবে। সেটা সমান সমানের আগেও সমান সমানের পরেও যদি এরকম থাকতো, এখানে -9 থাকতো ইকুয়াল টু -9, তাহলে এখানে কিন্তু -9 দিতে হতো। তো এই অগমেন্টেড ম্যাট্রিক্স সম্পর্কে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। স্যার বুঝতে পারছি। ওকে, যাই হোক, এবারে আমরা নেক্সট আমরা এখানে অগমেন্টেড ম্যাট্রিক্স এর পরে আমরা প্রসিডিওর অফ এলিমেন্টারি রো অপারেশন, আমরা যেটা অলরেডি কিন্তু এখন রো আর কলমটা একটু জানতে হবে। আমরা রো কলম সম্পর্কে তো তোমরা জানো, ম্যাট্রিক্স কাকে বলে, ম্যাট্রিক্সের দুটো জিনিস থাকে, রো এন্ড কলম। তো এই যে একটা ম্যাট্রিক্স লিখেছি, এই ম্যাট্রিক্সটা রো কয়টা বলতে পারবা? রো 3টে রো 4টে কলাম। 3টা রো 4টা কলম, এটাই জিনিস। তো আমরা যেহেতু এলিমেন্টারি রো অপারেশন করব, এখানে যে অপারেশনটা হবে সেটা হচ্ছে রো বেসড, ঠিক আছে? এটা কিন্তু এলিমেন্টারি কলম অপারেশনও আছে, আমরা কিন্তু কলম অপারেশনে যাচ্ছি না। আমরা যে সলিউশনটা প্রসেসে যাব সেটা হবে এলিমেন্টারি রো অপারেশন। আমরা যে প্রসেসের মাধ্যমে সলিউশনটা বের করব সেটাকে বলা হচ্ছে এলিমেন্টারি রো অপারেশন। এবং আমি আবারও বলতেছি, এর কলম অপারেশনও সম্ভব, কিন্তু আমরা রো অপারেশনের মাধ্যমে সলিউশন করব। তো আমাদের এখানে বেস থাকবে, রো অনুযায়ী আমরা সামনে আগাবো। ওকে, সো আমরা প্রসিডিওরে যাচ্ছি, প্রসিডিওর অফ এলিমেন্টারি রো অপারেশন। তো এখানে যে অপারেশনটা আছে, অপারেশনটা আমরা কেন করতেছি? এর মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের সলিউশন বের করা। তো সলিউশনটা আমরা কিভাবে বের করব, সেজন্য আমরা ম্যাথেই যাই। যেহেতু প্রসিডিওরটা এখানে এইভাবে দেখলে বুঝবো না, আমরা এখানে ম্যাথ ওয়াইজ আমরা যাব। তো
প্রবলেম অফ এলিমেন্টারি রো অপারেশন, এখানেই আমরা লিখিত আকারে কিন্তু এটা সলিউশন দেওয়া আছে, আমরা এটা নিয়ে আমরা কাজ করব। সলভ দ্য লিনিয়ার সিস্টেম বাই এলিমেন্টারি রো অপারেশন, তোমাদের যে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে অ্যাসাইনমেন্টের এগুলাই বলা হবে যে এরকম একটা সিস্টেম দেওয়া থাকবে, এলিমেন্টারি রো অপারেশন করে এর সলিউশন বের করো। তো কিভাবে করব, এখানে আমরা প্রথমে ইকুয়েশনটা দেখব। ইকুয়েশনটা দেখা যাচ্ছে এক্স ওয়াই জেড আছে ভেরিয়েবল, আর ইকুয়েশনের সংখ্যা আছে তিনটা, সিস্টেমটার তিনটা ইকুয়েশন আছে, তিনটা ভেরিয়েবল আছে। তো এর প্রথম কাজ আমাদের এদের হচ্ছে অগমেন্টেড ম্যাট্রিক্স বের করে ফেলানো। তো দেখো এই যে অগমেন্টেড ম্যাট্রিক্সটা, এই যে এটা আছে, অগমেন্টেড ম্যাট্রিক্সটা আমরা পেলাম। এটা এই অগমেন্টেড ম্যাট্রিক্স তো ক্রিয়েট করা এখন আর নতুন কিছু নাই, অলরেডি তোমরা শিখে গেছো। তো সেই অগমেন্টেড ম্যাট্রিক্স এটা হলো। তো এই অগমেন্টেড ম্যাট্রিক্সটাকে কিভাবে আমরা সলিউশন বের করব সেটার জন্য আমাদের একটা প্রসেস আছে, সেটা হচ্ছে এলিমেন্টারি রো অপারেশন। তো এখানে রো অপারেশনের মেইন যে কথাটা হচ্ছে, আমাদের খেয়াল করো প্রথম রো এর এলিমেন্ট গুলো কি কি আছে, 1 1 2 9, এটাই প্রথম রো এর এলিমেন্ট। রো এর ভিতর যে এলিমেন্ট মানে সংখ্যাগুলো থাকে ওগুলোকে এলিমেন্ট বলা হয় ম্যাট্রিক্সের ভিতরে। তো আমাদের এলিমেন্টারি রো অপারেশনের মেইন কথা হচ্ছে যে রোটা প্রথম থাকবে তার প্রথম যে এলিমেন্টটা থাকবে সেটাকে হতে হবে 1, বা সেটা যদি 1 না থাকে অন্য কিছু থাকে তাকে 1 বানাতে হবে। সেই প্রসেসটাকেই হচ্ছে এখানে এলিমেন্টারি রো অপারেশন। তো আমাদের এখানে প্রথম রো এর প্রথম এলিমেন্টটা কি আছে, 1 আছে। তো এই প্রথম রো এর যে এলিমেন্টটা আছে এটাকে যে 1 বানানো হয়, এই প্রসিডিউরটা হচ্ছে লিডিং 1 বলা হয় এখানে, লিডিং 1। তো আমাদের এখানে যেহেতু মানে আমাদের অটোমেটিক কিন্তু এখানে 1 আছে, 1 না থেকে কিন্তু অন্য কিছু থাকতে পারতো। সেক্ষেত্রে যদি আমাদের 1 বানাইতে হয় তাহলে কি করতে হবে, সেই রোটাকে 1 বানানোর জন্য যা দ্বারা গুণ বা ভাগ করতে হবে সেইটাকে দিয়ে গুণ অথবা ভাগ করে লিডিং 1 বানাতে হবে। খেয়াল রাখতে হবে এখানে আরেকটা জিনিস আমরা শিখবো, লিডিং 1 প্রথম যেটা হলো এই যে 1 আছে, লিডিং 1 পেলাম, এর নিচের যে এলিমেন্ট গুলো থাকবে এই কলমের, এই যে লিডিং 1 পেলাম, প্রথম এলিমেন্টটা 1 পেলাম, বা এখানে 1 ছাড়া অন্য কিছু হয়, লিডিং 1 বানাতে হলে যদি লিডিং 1 না থাকে অন্য কিছু থাকে প্রথম এলিমেন্টটা, তাকে গুণ অথবা ভাগ করে লিডিং 1 বানাতে হবে। এই রোটাকে পুরোটাতে গুণ অথবা ভাগ করে লিডিং 1 এই বানাতে হবে প্রথম এলিমেন্টটা। যদি বানানো হয়ে গেল, লিডিং 1 এর যে নিচের এলিমেন্ট গুলো থাকবে সেগুলোকে আমাদের 0 বানাতে হবে। যেমন এখানে কত আছে 2, এখানে আছে 3, এই দুটাকে আমাদের 0 বানাতে হবে। খেয়াল করে দেখো, লিডিং 1 বানাতে হলে গুণ অথবা ভাগ করে লিডিং 1 বানাতে হবে, আর লিডিং 1 এর নিচে যে সংখ্যাগুলোকে 0 বানাতে হবে সেটাকে যোগ অথবা বিয়োগ করে আমাদের মানে যোগ অথবা বিয়োগ করে 0 বানাতে হবে। আমি আবারও বলতেছি, লিডিং 1 বানাতে হলে গুণ অথবা ভাগ করতে হবে, লিডিং 1 এর নিচের সংখ্যাগুলোকে 0 বানাতে হলে যোগ অথবা বিয়োগ করতে হবে। এই কথাটা কিন্তু মাথায় নিয়ে নিও, কারণ এই যে আজকের লেসনের এই প্রথম কথাটা বলতেছি, এই একই কথা বা এই একই প্রসিডিউর করে আমরা লেসন 6 পর্যন্ত যাব, বাট মেইন কথা কিন্তু এই একটাই থাকবে, লিডিং 1 বানাতে হলে গুণ অথবা ভাগ করতে হবে, আর লিডিং 1 এর নিচে বা উপরে যদি 0 বানাতে হয় সেক্ষেত্রে আমাদের তাকে গুণ যোগ অথবা বিয়োগ করতে হবে। ঠিক আছে, এই কথা। স্যার, হ্যাঁ বলো। স্যার লিডিং 1 যদি আমরা মানে নিচের দিকে 1 পাই, সেটা কি ফুল রো ধরে উপরে নিয়ে যেতে পারবো? হ্যাঁ যদি পারবে, 1 বানাই। সেটা 1 বানানোটা মেইন কথা না। এরকম অনেক সময় হয়, আমি তোমাদের কন্ডিশনের কথা বলতেছি, যে এরকম থাকে প্রথম দুইটা এলিমেন্ট 0 আছে, ঠিক আছে, কিন্তু তার নিচের যে একটা এলিমেন্ট দেখা গেল সেটা কিন্তু দেখা যাচ্ছে 2 4 এরকম কিছু একটা আছে। ওই ক্ষেত্রে রো কে ইন্টারচেঞ্জ করা হয়, রো ইন্টারচেঞ্জ করা যায়। এবং এই ক্ষেত্রে একটা কথা আমি বলতেছি, তোমরা কিন্তু এই জিনিসগুলো লাস্টের দিকে দেখবে যে রো ইন্টারচেঞ্জ ম্যাট্রিক্সের ক্ষেত্রে অটোমেটিক করা যায়, কোনো সমস্যা নাই। ফার্স্ট রোকে সেকেন্ড রো বানালা, সেকেন্ড রোকে ফার্স্ট রো বানালা, প্রবলেম নাই ম্যাট্রিক্সের ক্ষেত্রে। কিন্তু আমরা যখন নির্ণায়ক করব বা ডিটারমিনেন্ট করব সেক্ষেত্রে কিন্তু রো ইন্টারচেঞ্জ অটোমেটিক করা যায় না, তার আগে একটা মাইনাস দিতে হয় রো ইন্টারচেঞ্জ করতে হলে। ওই কথাগুলো আমার আস্তে আস্তে আসবে, কিন্তু এরকম না যে লিডিং 1 এক জায়গায় লাস্টে 1 আছে সেটাকে তুমি ফার্স্টে নিয়ে গেলা, আবার ফার্স্টটাকে লাস্টে নিয়ে গেলা, এরকমের দরকার নেই, তুমি নিলে করতে পারো। বাট লিডিং 1 বের করার তো প্রসিডিউর জানা আছে আমাদের, যে 1 বানাতে হলে কি করতে হবে, লিডিং 1 বানাতে হলে গুণ অথবা ভাগ করবো, আর লিডিং 1 এর নিচে বানাতে হলে যোগ অথবা বিয়োগ করবো। প্রসিডিউর আমরা তো জানা আছে। কিন্তু এরকম যদি প্র্যাকটিক্যাল দেখলে তো হয়তো, মানে কোনটা, হ্যাঁ আমি দেখাচ্ছি।
তো প্রথম লিডিং ওয়ানটা যেহেতু আমাদের আছে, আমি আস্তে আস্তে একটু সামনে যাই। তো লিডিং আমি বলেছি যে এখানে 2 আর এই 3 আছে, এটাকে আমাদের কি করতে হবে, জিরো বানাতে হবে। কিভাবে আমরা জিরো বানাবো সেটার প্রসিডিওরটা আমরা দেখাচ্ছি। তো এখানে জিরো অথবা এখানে জিরো বানানো কিন্তু হয়ে গেছে। দেখো এই যে 2 আছে, এই 2 বলে এই পুরো রোটা আমি নিব, পুরো রোটা নিচ্ছি 2 4 -3 1, এই পুরো রোটা নিলাম। তো পুরো রোটা নিয়ে কাজ করতে হবে, এবং এখানে যদি জিরো বানাতে হয় তাহলে আমাদের কম্পেয়ার কার সাথে করব, যে রোতে আমরা লিডিং ওয়ান পাইছি তার সাথে কম্পেয়ার করব। যেমন আমরা এখানে প্রথম লিডিং ওয়ান, তো এটা নিয়েই কাজ করতেছিলাম, ফার্স্ট রো এর ফার্স্ট এলিমেন্ট 1। তো এই ফার্স্ট রো এর ফার্স্ট যে এলিমেন্টটা 1 আছে, এই রো এর সাথে কম্পেয়ার করব এই সেকেন্ড রো। তো দেখো এখানে সেকেন্ড রোতে কত আছে, 2 আছে, কিন্তু এর উপরে এলিমেন্টটা আছে কত, 1। তাহলে এই 1 কে কি করতে হবে, তাহলে এই পুরো রোটাকে -2 দ্বারা গুণ করে যোগ করতে হবে। তো -2 দ্বারা গুণ করো, যদি -2 দ্বারা যদি গুণ করো তাহলে কি আসে, -2 -2 -4 -18। তারপর এটাকে যোগ করে দাও, এই দুটাকে যোগ করলে কত আসে দেখো খেয়াল করে, প্রথমটা তো 0 চলে আসবে, তারপর -2 + 4 = +2, তারপর -4 -3 -7 আসছে, তারপর -18 + 1 = -17। এই যে এখান থেকে এটা এভাবে হয়ে গেছে। আর তোমরা যেটা বললা যে খাতা কলমে করে, হাতে কলমে এটা একটু দেখালে ভালো হতো। তো আমার আগের লেকচারের মধ্যে আমি অন্যদের যাদের ক্লাস নিয়েছি, আমি খাতা কলমে একটা করে দেওয়া লেকচার ওখানে আছে, ওইটাকে তোমাদের আমি দিয়ে দিব তোমাদের হেল্পের জন্য। তো এটা যদি এভাবে কারো বুঝতে একটু সমস্যা হয় যে কিভাবে আসলে আসলো, জিরো কিভাবে হলো, তো ওইটা আমি খুব হাতে কলমে করে দেখাইছি। তো ওইখানে তোমাদের সমস্যাটার সমাধান হয়ে বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, সমস্যা নাই। তো এরপরে যেমন দেখো এখানে 2, এটাকে জিরো বানালাম। এরপরে আছে, এবারে আছে আমাদের 3 কে জিরো বানাতে হবে। তার মানে এখানে যদি 3 থাকে তাহলে কম্পেয়ার কিন্তু যেখানে লিডিং ওয়ান পেয়েছি সেখানেই করতে হবে। তো 3 কে জিরো বানাতে হলে এই প্রথম রোটাকে -3 দ্বারা গুণ করতে হবে, তাই না? -3 থেকে গুণ করে যোগ করতে হবে। দেখো এখানে বলা হয়েছে add -3 times the first row to the third of 10। তাহলে এখানে এই যে 0 হয়ে গেছে, 3 হয়ে গেছে, -11 -27, জাস্ট যোগ করেছি, -3 দ্বারা ফার্স্ট রোকে গুণ করে যোগ করেছি, তাহলে এটা 0 হয়ে গেছে। তো খেয়াল করে দেখো লিডিং ওয়ানের যেটা পেলাম তার নিচের দুটো এলিমেন্টকে আমরা কি করলাম, 0 বানালাম। তাহলে আমাদের ফার্স্ট রো এর কাজ শেষ। লিডিং ওয়ান পেয়েছি, তার নিচের এলিমেন্ট গুলোকে 0 বানিয়েছি। এবার আমাদের সেকেন্ড রোতে খেয়াল করতে হবে। দেখো সেকেন্ড রো আমাদের কি আছে, 0 2 -7 -17। এই রোতে আমাদের এবার লিডিং ওয়ান খুঁজতে হবে। যেহেতু প্রথম রো এর প্রথম এলিমেন্ট লিডিং ওয়ান পেয়েছি, এরপর এখানে 0 আছে, তাহলে লিডিং ওয়ান এটাতে আমাদের বাদ, এই হতে শুরু করব। 2 -7 -17, এর ওয়ান থেকে লিডিং ওয়ান বের করতে হবে। তো যেহেতু প্রথম এলিমেন্টটা কি আছে, 2 আছে, তাই না? এই 2 কে যদি 1 বানাতে হয় তাহলে আমরা বলেছি যদি লিডিং ওয়ান বের করতে হয় তাহলে গুণ অথবা ভাগ করতে হবে। এখানে করছি কি, মাল্টিপ্লাই দ্য সেকেন্ড রো বাই হাফ, অথবা তুমি 2 কে মানে 2 দ্বারা ভাগ করতে পারতা পুরো রোটাকে, তাহলেও হইতো। তো মনে করো পুরো রোটাকে 2 দ্বারা ভাগ করব, তাহলে কি হবে, 0/2 2/2 -7/2 -17/2। দেখো প্রথমটা 0 1 -7/2 -17/2। তো লিডিং ওয়ান পেয়ে গেলাম সেকেন্ড রোতে আমরা। তো লিডিং ওয়ান কিভাবে বের করতে হয় আমি কিন্তু দেখিয়েছি। লিডিং ওয়ান বের করার প্রসেসটা হলো, যদি লিডিং ওয়ান না থাকে 1, তো গুণ অথবা ভাগ করে লিডিং ওয়ান বের করতে হবে, এবং এই প্রসেস। কেউ কিন্তু অনেক সময় এটা হয় যে লিডিং ওয়ান, এই যে 2 আছে, এই উপরে 1 আছে, এটাকে যদি আমরা মনে করি যে উপরেরটাকে -2 দ্বারা গুণ করে দিয়ে যোগ করলাম, তাহলেও কিন্তু এখানে মানে লিডিং ওয়ান কিন্তু আসবে না, ওই প্রসেসটা হবে না। আমাদের কেন এই প্রসেসটা করতে হচ্ছে এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, যে আমরা জানি আমাদের যে ম্যাথমেটিক্যালে যে অপারেটর আছে, অপারেটর কিন্তু মেইনলি 2টা অপারেটর থাকে, যোগ আর গুণ। যোগকে বলা হয় অ্যাডিটিভ আইডেন্টিটি, সরি অ্যাডিটিভ যেটা বলা হয়, আর গুণকে বলা হয় মাল্টিপল। তো গুণের ক্ষেত্রে যে আইডেন্টিটিটা আছে সেটা হচ্ছে আমাদের 1, আর যোগের ক্ষেত্রে যে আইডেন্টিটি আছে সেটা হচ্ছে কিন্তু 0। তো আমরা যেহেতু লিডিং ওয়ান বের করার সময় 1 বের করতেছি, সেটা কিন্তু গুণের আইডেন্টিটি, তো অবশ্যই তাকে গুণ অথবা ভাগ করে সেটাকে আইডেন্টিটি বের করতে হবে। আর পরেরটা আমরা কি করতেছি, লিডিং ওয়ানের নিচে কি করতেছি, 0 বানাচ্ছি। 0 কি, 0 হচ্ছে যোগের
আইডেন্টিটি, সো অবশ্যই এখানে যোগ অথবা বিয়োগ করতে হবে। আর গুণের কিন্তু দুইটা অংশ, একটা গুণ আর একটা ভাগ। ভাগ বলতে কিন্তু আলাদা কোনো অপারেটর নাই, ভাগ মানে হচ্ছে গুণের বিপরীত, আর বিয়োগ মানে হচ্ছে যোগের বিপরীত। কিন্তু মেইন অপারেটর দুইটা, একটা গুণ আর একটা হচ্ছে যোগ। তো যোগ থেকে বিয়োগ বের করা যায়, আবার গুণ থেকে ভাগে নিয়ে যাওয়া যায়, কিন্তু তারা কিন্তু আলাদা অপারেটর না। তো মেইনলি লিডিং ওয়ান বের করার জন্য আমাদের মনে রাখতে হবে আমরা গুণ অথবা ভাগ করব, আর জিরো বানানোর জন্য কি করব, আমরা যোগ অথবা বিয়োগ করব। তো আমরা সেকেন্ড রোতে লিডিং ওয়ান পেয়ে গেলাম। এরপরে যে নিচের যেটা আছে এটাকে জিরো বানাতে হবে। এই 3 কে যদি জিরো বানাতে হয় তো সেটাকে আমার কিন্তু কম্পেয়ার করতে হবে অবশ্যই সেকেন্ড রো এর সাথে, কারণ লিডিং ওয়ান যেখানে পেয়েছি তার নিচে যদি জিরো বানাতে হয় তো আমরা যে যোগ বিয়োগের যে কাজটা করব সেই ক্ষেত্রে যে রোটাকে আমাদের গুণ বিয়োগের জন্য গুণ মানে নিব সেটা হবে অবশ্যই লিডিং ওয়ান যেখানে পেয়েছি সেখানে। তো 3 আছে, এখানে 1 আছে, তো -3 টাইমস add -3 টাইমস the second row to the third row we obtain। দেখো যদি সেকেন্ড রোটাকে আমরা -3 দ্বারা গুণ করি তারপর যোগ করে দিই থার্ড রো এর সাথে, তাহলে এইটা পাবো 0 0 -half -3/2, জাস্ট সিম্পল ক্যালকুলেশন। তো প্রথম রোতে লিডিং ওয়ান পেলাম, তার নিচে জিরো বানালাম। সেকেন্ড রোতে লিডিং ওয়ান পেলাম, তার নিচে জিরো বানালাম। এবার থার্ড রোতে চলে যাব। থার্ড রো দেখো আছে 0 0 -half -3/2। তো এই থার্ড রোতে তো প্রথম দুইটা এলিমেন্ট অটোমেটিক জিরো আছে, যে থার্ড যে এলিমেন্টটা আছে -half, এই -halfটাকে আমরা কি করব, 1 বানাতে হবে। তো -halfটাকে যদি 1 বানাতে হয় তাহলে কি করতে হবে, দেখো মাল্টিপল দ্য থার্ড রো বাই -2 অবটেইন। মানে এই -half যদি -2 দ্বারা গুণ করো তাহলে কি হয়, মাইনাস মাইনাস কাটাকাটি যায় আর 2 কাটাকাটি যায়, তাহলে 1 থাকে। তাহলে যেহেতু এখানে -2 দ্বারা গুণ করতে হবে, এই -3/2 2 দ্বারা গুণ করতে হবে, তাহলে থার্ড রোটা পেয়ে যাচ্ছি 0 0 1 0 0 1 3। তো দেখো ফার্স্ট রো এর নিচে 0, লিডিং ওয়ান এর নিচে 0, সেকেন্ড লিডিং ওয়ান তার নিচে 0, থার্ড লিডিং ওয়ান এর নিচে তো আর কিছু নাই, তো এর নিচে তো আর জিরোর দরকার নেই। এই যে একটা প্রসেস বানাইলাম, তারপরে দেখো লিডিং ওয়ান তার নিচে সবগুলো 0, আর উপরে যা আছে তা নিয়ে আমরা এখন করব না। এইখান থেকে এখন দেখো আমরা সলিউশন কিন্তু পেয়ে যাচ্ছি। খেয়াল করে দেখো এইখানে প্রসেস যেটা আছে, এরপরে এইখান দিয়ে এইটা খেয়াল করো, এটাকে যদি ভাঙায়া তুমি ইকুয়েশনে নিয়ে আসো, যেমন ইকুয়েশন থেকে তুমি ম্যাট্রিক্সে নিয়ে আসছো, ইকুয়েশন থেকেও তো ম্যাট্রিক্স থেকেও তো ইকুয়েশনে যেতে পারবো, তাই না? তো দেখো এখানে থার্ড রোটা খেয়াল করো 0 0 1 3, এই 1 মানে কি জেড পজিশনে আছে, তাহলে থার্ড রোতে দেখো জেড ইজ ইকুয়াল টু কি পেলাম আমরা 3 পেয়ে গেছি, কিন্তু সলিউশন কিন্তু একটা আমরা পেয়ে গেছি, জেড ইজ ইকুয়াল টু 3 পেয়ে গেছি। তো এখন জেড ইজ ইকুয়াল টু 3 পাইলে এই জেড ইজ ইকুয়াল এই জেড এর মানটা যদি এই সেকেন্ড ইকুয়েশনটা বসায় দাও তাহলে ওয়াই এর মান পাবা। আবার এই জেড আর ওয়াই, এই ওয়াই জেড এর মান যদি এই ফার্স্ট ইকুয়েশনে বসায় দাও তাহলে এক্স এর মান পেয়ে যাবা। তো দেখা গেল কি লিডিং ওয়ান এর নিচে যদি 0 বানাইলাম তাহলে কিন্তু আমরা এইখান থেকে লিডিং ওয়ান এর শুধুমাত্র নিচে 0 বানিয়ে আমরা সলিউশনটা এভাবে করতে পারতেছি, তাই না? এইটাকে একটা যে প্রসেস, এইটা একটা প্রসেস। আবার লিডিং ওয়ান এর নিচে 0 বানানোর পর লিডিং ওয়ান এর উপরে যে এলিমেন্ট গুলো আছে সেগুলোকে 0 বানায়ও আবার সহজে একটা করা যায়, সেটা আমরা পরের লেসনে, কালকের লেসনে, মানে এর পরের উইকে যে লেসনটা থাকবে সেই লেসনটা আমরা দেখাবো। কিন্তু এখানে কিন্তু পাশে করছে, বাট এইখানে আমরা দেখলাম আজকের লেসনে কিন্তু এটুকুই দেখলাম যে লিডিং ওয়ান এবং তার নিচে 0 বানিয়ে সলিউশন বের করা যায়, সেই প্রসেসটা দেখিয়েছি। লিডিং ওয়ান এর উপরে 0 বানানোর প্রসেসটা আজকে আমরা যাচ্ছি না। তো এইটুকু বুঝতে কারো সমস্যা আছে কিনা, যে লিডিং ওয়ান তার নিচে 0 তারপরে সলিউশন, এইটুকু বুঝতে সমস্যা থাকলে বলো আমাকে। আমরা একটু ট্রাই করি বাসায়, আমরা এটা দেখলাম, ইভেন একটু ট্রাই করি, তারপর সমস্যা থাকলে তো নেক্সট ক্লাসে বলবো স্যার বুঝিনি। হ্যাঁ অবশ্যই, আমি তোমাদের ভিডিও গুলো দিয়ে দেবো, এটাও দিব, আর হাতে কলমে আমার যেটা করা আছে সেটাও আমি দিয়ে দেবো, তোমরা ওটা হেল্প নিয়ে নিও। বাকি আমি তোমাদের অ্যাসাইনমেন্ট আজকের ক্লাসে দিব না, যেহেতু প্রথম ক্লাস, তোমরা একটু প্র্যাকটিস করবে। নেক্সট উইক থেকে এই যে ব্যাপারগুলো শিখিয়েছি এখানে অ্যাসাইনমেন্ট 1 এবং 2 দুটাই কিন্তু এই মানে থিমটা থাকবে, ঠিক আছে? প্রসেস বিভিন্ন রকম শিখবো, কিন্তু মেইন থিম কিন্তু আমি আজকের ক্লাসে তোমাদের দেখিয়ে দিলাম যে লিডিং ওয়ান বের করা কিভাবে, লিডিং ওয়ান এর নিচে 0 বানানো বা উপরে 0 বানানোর প্রসেস, সেটা কিন্তু মেইন মনে রাখতে হবে। তো এইটুকুই কিন্তু লেসনে, আজকের লেসনে আছে। তো এরপরেও যদি বুঝতে সমস্যা হয় আমি তো আছি, আমার মেসেঞ্জার বা আমাকে নক করো, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই। আর
যদি সমস্যা না হয় নেক্সট ক্লাসে অবশ্যই আমরা আগাবো, সমস্যা নাই, তোমরা পারবে, সমস্যা নেই, যেহেতু তোমরা রেগুলার ক্লাস করতেছো বা রেগুলার ব্যাচ, তোমাদের এটা তেমন কোনো সমস্যা হওয়ার কথা না। বাট এটা কিন্তু খুবই একটা ইফিসিয়েন্ট দরকার, এটা খুবই প্রয়োজন, সেরকম একটা প্রসেস। ওকে, স্যার আমরা যখন যদি ম্যাথ লিডিং করব ওয়ান না, লিডিং ওয়ান না এমন কি কোনো সলিউশন থাকতে পারে? এখানে তো সবগুলাতে লিডিং ওয়ান দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ, এরকম হতে পারে যে সেকেন্ড, মনে করো যে 5টা রো আছে, এর মধ্যে 2টাতে লিডিং ওয়ান পেয়েছো, এরপরে 3 নাম্বারটা লিডিং ওয়ান পাওই নাই, তো হতে পারে, সেটা আমরা দেখবো সামনে। বাট আমরা তো বেসিকটা শিখিয়েছি, এরকম প্রসেস আছে সামনে, আমি দেখাবো, সমস্যা নেই। স্যার আমরা যখন ম্যাথ করব এই বাম সাইডের এইগুলো কি করতে হবে না না, নাকি এটা ডান দরকার সাইডের? নাই, শুধু ডান পাশের টুকুই আমরা দেখবো, বাম পাশেরটা হেল্পের জন্য দেখাইছে, যেহেতু প্রথম বেসিক ক্লাস ছিল সেটার জন্য। শুধু ডান পাশের টুকু, ম্যাট্রিক্স নিয়ে আমাদের কাজ, আমাদের ইকুয়েশন নিয়ে কাজ নাই। আমাদের ইকুয়েশন নিয়ে কাজ শুরু হবে এইখান থেকে, এই যে জেটার মান যখন পাইলাম তখন এই জেটার মানটা ওয়াই পাইলাম, ওয়াই এর মানটা শেষে যে ওইটুকুই। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এরকমই প্রথম লেসন ছিল আজকের, 2টা ক্লাস ছিল, এইটুকুই 2টা ক্লাস। আর তোমাদের অ্যাটেন্ডেন্সটা এখানে দাও সবাই, এই যে চ্যাট অপশনটা আছে, স্যার আইডি লিখে দেবো? হ্যাঁ আইডি গুলো লিখে দাও। তার নাম লেখার প্রয়োজন নাই, শুধুমাত্র আইডি দিলেই হবে। আইডি লিখবো, আইডি লিখতেই হচ্ছে, যেহেতু এটা ডকুমেন্টসটা হয়ে যাচ্ছে। স্যার আমাদের কিন্তু সবার লাস্টে আইডি লেখা, মনে করেন যে এই যে বর্নারি 56 আইডি 059, আমাদের সবার আইডি কিন্তু লেখা স্যার। হ্যাঁ, জিনিসটা ভালো হয়েছে, বাট আমি এটা তো জাস্ট এখানে কিন্তু এটা রেকর্ড হিসেবে থাকতেছে, সো তোমাদের আইডি গুলো লেখা থাকলেও আমি তো যখন অ্যাটেন্ডেন্সের মার্কিংটা করব তখন তো আমি এই যে আইডি গুলো থাকবে ওটাই কাউন্ট করব, ঠিক আছে? এই যে নিমু শারমিন 061। হ্যাঁ, ওটা সমস্যা নাই। তোমাদের ওখানে আমরা যখন অ্যাসাইনমেন্ট দিব তখন সুবিধাটা হবে আমার মেইনলি, কারণ অনেকে দেখা যায় আইডি প্রথমে লেখে না, অনেকের আইডি অ্যাসাইনমেন্টে দিতে মনে থাকে না। আমাদের এটা ভালো হয়েছে, ভালো প্রসেস। এর আগেরটা ব্যাচ যারা ছিল তারা ওটা করে নাই, তো সমস্যা হয়েছে একটু। যাই হোক, ফলো করো, যেটা আছে ভালো আছে, আর ক্লাস রেগুলার করার চেষ্টা করো, কারণ লিনিয়ার অ্যালজেব্রাটা কিন্তু মানে বুঝতে পারলে খুবই সহজ, না বুঝতে পারলে কিন্তু সারাদিন করলেও ম্যাথ মিলবে না। সো ক্লাসটা রেগুলার করো, যেভাবে বুঝাচ্ছি সেভাবে প্র্যাকটিস করার চেষ্টা করো। আশা করি খারাপ লাগবে না, ম্যাথ করতে যদি বুঝতে পারো তাহলে সবারই ভালো লাগবে, যেহেতু সবাই সায়েন্সের স্টুডেন্ট। সো রেগুলার ক্লাস করার চেষ্টা করো। জি স্যার। ওকে, আইডি দেওয়া হলে লিভ নিতে পারো, যেহেতু আজকের ক্লাস এই পর্যন্তই, মানে আজকের ক্লাস বলতে এই উইকের ক্লাস। ওকে, বলো কেউ কিছু। স্যার ক্লাসটা একদিনই হবে স্যার? আজকে হ্যাঁ হ্যাঁ, আজকে এই যে 2টা লেসন করালাম, এটাই প্রথম 2টা লেসন, মানে এক উইকে তোমাদের 2টা ক্লাস, তো 2টা ক্লাস তো আমি এখন নিলাম মোটামুটি। যেহেতু এখন যদি এটা খাতা কলমে করতে যেতাম তাহলে তো একটু সময় লাগতো, অনেকক্ষণই সময় লাগতো, কিন্তু যেহেতু এখানে করতেছি, এখানে তো করে দেওয়া আছে, করা লাগতেছে না, যার কারণে সময় কম লাগতেছে। বাট বোর্ডে গেলে আমার লাগতো। স্যার লেকচার তাহলে আজকেই পেয়ে যাবো স্যার? লেকচার দিয়ে দেওয়া আছে, পেয়ে যেতে হয়, লেকচার তো এখানে সবগুলো দেওয়া। না ওই যে স্যার মেসেঞ্জার গ্রুপে যেটা দিবেন স্যার। সেটা তো আমি ভিডিও দিব, ভিডিওটা দিয়ে দেবো। হ্যাঁ, স্যার আমরা কি তাহলে লিভ নিব? হ্যাঁ হ্যাঁ, আইডি দেওয়া হয়ে গেলে লিভ নিতে পারো, ক্লাস এ পর্যন্ত আছে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।